আচ্ছা বাবা, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো বলেই আমি বড় ঘরে চলে এলাম। ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম। তারা খাচ্ছেন, আমি পাশে বসে আছি। হঠাৎ শ্বশুর বললেন, বৌমা, সাকিব ঠিকমতো পড়াশোনা করছে তো? তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, বাবা, আপনি একদম চিন্তা করবেন না। সাকিব খুব ভদ্র ছেলে, তাকে পড়তে বলার দরকার পড়ে না, নিজে থেকেই পড়ে নেয়। শ্বশুর বললেন, তা জানি বটে, কিন্তু দায়িত্ব তো আমাদেরও কিছু আছে। আমি হেসে বললাম, চিন্তা করবেন না বাবা, আমি ওর পাশে থাকি সব সময়। আর হ্যাঁ, কাল সকালে চা পাতা আনবেন তো, আজ সন্ধ্যায় সাকিব চা খেতে চাইছিল। শাশুড়ি তখন বলল, সাকিবদের বাড়িতে সবাই চা খায়। আমিও ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু বলার কথা ভুলেই গেছি। আর তোমার শ্বশুরের দরকার নেই বাজারে যাওয়ার। এখন থেকে যা লাগবে সাকিবকে দিয়ে আনাবে, আমি সকালে ওকে বলে দেব। আর বৌমা, তুমি নাস্তার সময় আমাকে মনে করিয়ে দিও, আমি ওর সাথে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে মা। তারপর ওরা খাওয়া শেষ করা পর্যন্ত আমি পাশে বসে রইলাম। খাওয়া শেষে বাসনপত্র গুছিয়ে নিজের রুমে এলাম। একটু পর মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। কথায় কথায় রাত 10টা বেজে গেল। ভাবলাম, দেখি সাকিব কি করছে। দরজা খুলে পড়ার ঘরের কাছে গেলাম। কাছে যেতেই ওর পড়ার আওয়াজ পেলাম। ওর মনোযোগ নষ্ট না হয় এই ভেবে আর ঢুকলাম না, বড় ঘরে ফিরে এলাম। রাত প্রায় 11টা বাজে, তবু সাকিব এখনো খেতে আসেনি। আমি একা একা জেগে আছি। পড়ার ঘরে যাব, কিন্তু সাহস পাচ্ছি না। অন্ধকারে ভীষণ ভয় পাই। তাই বাইরে না গিয়ে জানালা খুলে চুপচাপ বসে থাকলাম। অপেক্ষা করতে করতে কখন যে 12:30 বেজে গেল টেরই পেলাম না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা, সাকিব রাতে ঘরে আসেনি? শাশুড়ি বলল, না রে বৌমা, কেন, কি হয়েছে? আমি বললাম, না কিছু না মা, বড় ঘরে আসেনি, পড়ার ঘরেই ঘুমিয়েছে মনে হয়। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম, তারপর কখন যে ঘুমিয়ে গেছি। শাশুড়ি অবাক হয়ে বলল, কি বলো, ও পড়ার ঘরে ঘুমাবে কেন? এই ঘরে ওর কি সমস্যা? আমি বললাম, জানি না মা, সারাক্ষণই তো ওর খেয়াল রাখি। আমার মনে হয় ও আমাকে লজ্জা পায়। শাশুড়ি বলল, লজ্জা পাবে কেন? তুমি তো ওকে কত যত্ন করো, আমি নিজেই দেখি তুমি কেমন খাটছ, কেমন মায়া করো। সাকিব তো আমাদেরই ছেলে, লেখাপড়া করবে, কিছু লাগলে তোমাকে বলবে, না হলে আমাদের বলবে। তুমি তো আমার লক্ষ্মী বৌমা, সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ। তারপর বলল, চলো ডাকো ওকে, কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে মা, কদিন যাক, লজ্জা এমনিই চলে যাবে। ঘড়ি দেখে দেখি 8টার বেশি বাজে। আমি সরাসরি সাকিবের পড়ার ঘরে গেলাম। দরজা এখনো বন্ধ, তার মানে এখনো ঘুমাচ্ছে। আমি দরজায় টোকা দিলাম, সাকিব, সাকিব। বারবার ডেকেও কোনো সাড়া নেই। অনেকক্ষণ ধরে ডাকছি, তাও কোনো শব্দ নেই। ঘরটায় আবার জানালাও নেই যে পাশ দিয়ে কিছু বলা যাবে। পড়ার ঘরটায় একটাই দরজা, জানালাও নেই। জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে লাগলাম। প্রায় 15-20 মিনিট ডাকাডাকির পর সাকিব দরজা খুলল, কিন্তু কিছু না বলেই আবার বিছানায় শুয়ে পড়ল। আমি ঘরে ঢুকে ওর মাথায় হাত রাখতেই বুঝলাম ওর শরীরে জ্বর, শরীরটা যেন পুড়ে যাচ্ছে। তড়িঘড়ি করে বড় ঘরে গিয়ে শাশুড়িকে বললাম। শাশুড়ি চলতে পারেন না, বললেন, বৌমা, ভেজা কাপড়ে শরীরটা মুছে দাও, কপালে জলপট্টি দাও। আমি তৎক্ষণাৎ পানি এনে ওর শরীর মুছে দিলাম, কপালে জলপট্টি দিলাম। প্রায় 1 ঘন্টা পাশে বসে থাকলাম। ধীরে ধীরে সাকিব চোখ খুলল। ওকে ধরে বসালাম। সাকিব বলল, রাতে জ্বরের সময় তোমাকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু তুমি ঘুমিয়ে গেছো দেখে আর ডাকিনি। আমি বললাম, এটা কোনো কথা হলো? তুমি অসুস্থ, আমাকে জোরে ডাকতে, জানালায় ধাক্কা দিতে পারতে, দরজায় লাথি মারতে, একা একা কষ্ট পেয়ে থেকেছ কেন? ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর উঠে হাত মুখ ধুয়ে বড় ঘরে গেল। আমি ওর জন্য নাস্তা নিয়ে এলাম। নাস্তা করতে করতে জ্বর কিছুটা কমল। শরীর ঠিক ছিল না, তাই ও আজ কলেজে গেল না, বাড়িতেই হাঁটাহাঁটি করছিল। আমি রান্না করছিলাম, হঠাৎ দেখি সাকিব পেছনে দাঁড়িয়ে। আমি বললাম, কি ব্যাপার, রান্না শিখবে নাকি? সাকিব হেসে বলল, না, ভাবছিলাম তুমি একা একা কত কাজ করো, সবাইকে কত খেয়াল রাখো। সত্যি তুমি খুব ভালো। জানো কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি? আসলে তোমাকে লজ্জা পেতাম, মেয়েদের সামনে সহজ হতে পারি না। আমি বললাম, মেয়েরা কি বাঘ ভাল্লুক যে দূরে থাকবে? সাকিব হেসে বলল, তুমিও দেখি কলেজের মেয়েদের মতো কথা বলো। আমি বললাম, তোমার কলেজে কি কোনো মেয়ে বন্ধু আছে?
সে বলল, একটা মেয়ে গায়ে পড়ে কথা বলে, খুব বিরক্তিকর। নামও জানি না আর জানতেও চাই না। গায়ে পড়ে কথা বললে আমার রাগ হয়। আমি হেসে বললাম, তাহলে তো আমাকেও পছন্দ করো না, আমিও তো তোমার সাথে গায়ে পড়ে কথা বলি। সাকিব একদমে বলল, তুমি আমার আপন মানুষ। তুমি চাইলে যত খুশি কথা বলতে পারো, বরং তোমার সঙ্গে কথা না বলে আমি ভুল করেছি। সাকিব বলল, তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখত না। তুমি সত্যিই খুব ভালো। আমি হেসে বললাম, হয়েছে, আর হাওয়া দিতে হবে না। এবার যাও, মাকে ফোন দাও। ও বলল, আমি বলিনি, কিন্তু নানি জানে। আমি বললাম, এই নানিকে নিয়ে আর পারি না, সব কিছুতেই বাড়াবাড়ি করে। সাকিব রুমে চলে গেল। আমি রান্না শেষে গোসল সেরে শ্বশুর শাশুড়িকে খাওয়ালাম। তারপর সাকিবের সাথে খেয়ে দেখি সে আবার পড়ার ঘরে গেছে। আমি গিয়ে বললাম, এই ঘরে ঘুমাইও না, বড় ঘরে এসো, আবার অসুস্থ হলে কি হবে? সাকিব আমার কথা শুনে বড় ঘরে এলো। আমি বললাম, তুমি চাইলে আমার রুমে ঘুমাও, আমি ঘুমাই না দুপুরে। সে আমার রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি পান খেতে গিয়ে চুনের কৌটা খুঁজে পাচ্ছিলেন না। কৌটা দিতে গিয়ে বললেন, সাকিব কোথায়? আমি বললাম, আমার রুমে ঘুমাচ্ছে, ও পড়ার ঘরে শুয়েছিল, কিন্তু শরীর খারাপ হতে পারে ভেবে আমি নিয়ে এসেছি। শাশুড়ি বললেন, ভালো করেছ, মাঝের ঘরটা ভালো না। সাকিবকে বলো, পড়া শেষ করে এখন থেকে তোমার সাথে ঘুমাক, তুমি তো তার যত্ন করছো, সে শুনবে। আমি বললাম, আজ অনেক কথা বলেছে, এতদিন তো লজ্জায় কিছু বলতো না। শাশুড়ি হেসে বললেন, আমি বলেছিলাম কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে, তুমি যে খেয়াল রাখো, ওর মা হলেও এতটা করতো না। আমি বললাম, কি যে বলেন মা, সাকিব তো আমাদের ছেলের মতো, তার মামাও ওকে খুব ভালোবাসে, প্রতিদিন ফোনে খোঁজ নেয়। শাশুড়ি চোখে জল এনে বললেন, তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি হেসে চলে এলাম রুমে। দেখি সাকিব ঘুমায়নি, মোবাইলে গেম খেলছে। আমি বললাম, গেমস বন্ধ করো, রাতে ঘুম করনি, এখন ঘুমাও। সাকিব বলল, তুমি ঘুমাবে না? আমি বললাম, না, ঘুমালেও তোমার পেছনেই শুয়ে পড়ব। সাকিব বলল, আমি তো কারো সাথে ঘুমাই না, ঘুমের মধ্যে হাত পা নড়ে। আমি হেসে বললাম, হাত পা গেলেও তো এই ঘরের বাইরে যাবে না। সাকিব হেসে বলল, তুমি খুব মজার মানুষ, মনটাও অনেক ভালো। আমি বললাম, এই ভালো ভালো বলা লাগবে না। সন্ধ্যার দিকে আমি সাকিবকে ঘুমাতে বললাম। সে বলল, তুমি অনেক কাজ করো, একটু বিশ্রাম নাও, আমি তোমার মোবাইলে গেমস খেলি। আমি ঘুমিয়ে পড়লাম। জেগে দেখি সাকিব ঘরে নেই, উঠানে হাঁটছে। আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নুডলস বানালাম। খেয়ে খুব খুশি হলো, তারপর পড়তে বসলো। কিছুক্ষণ পর আমি গিয়ে বললাম, আজ আর পড়তে হবে না, শরীর ঠিক হলে কাল থেকে পড়া শুরু করো। ও আমার সঙ্গে ঘরে এলো। রাতে খাওয়ার পর শাশুড়ি সাকিবকে বলল, ছোট ঘরটা শুধু পড়ার জন্য, ঘুমানোর হলে মাঝের রুমে অথবা মামির সঙ্গে ঘুমাও। সাকিব বলল, আচ্ছা নানি। রাতে হঠাৎ করে সাকিবের জ্বর বেড়ে গেল। আমাকে ডেকে বলল, মামি, শরীরটা কাঁপছে। আমি ভেজা কাপড়ে ওর শরীর মুছে দিলাম, ওষুধ খাইয়ে কম্বলে মুড়িয়ে দিলাম, পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম। ধীরে ধীরে ও শান্ত হলো, একটু ঘুমিয়ে পড়ল। আমি ঘুমের ভান করে রইলাম, কিন্তু সাকিবের দুষ্টামি শুরু করল। ও তো ছোট, এসব ব্যাপারে একদম কাঁচা, অনেক চেষ্টা করেও ঠিকমতো কিছু করতে পারছিল না। আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো না। মাথার ভেতর এক গাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব, নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটা সেভাবেই শেষ হতে